হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গ থেকে করা যে ক্লারিফিকেশন যে মামলাটা রয়েছে ডিএলএড ভার্সেস বিএড মামলার, তো অর্ণব ঘোষের করা, তো সেই কেসটা কিন্তু আজকে উঠতে চলেছে সুপ্রিম কোর্টে বেলা 3টের সময় মহামান্য বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং মহামান্য বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে। তো আমরা জানি এনাদের এই দুই বিচারপতির বেঞ্চ থেকেই ডিএলএড ভার্সেস বিএড মামলার যে ফাইনাল জাজমেন্ট সেটা কিন্তু আসে। তো যাই হোক, ইতিপূর্বে আমরা দেখেছি বিভিন্ন ক্লারিফিকেশন মামলা সেগুলো কিন্তু করা হয়েছিল, তো সেগুলোও কিন্তু সব ডিসপোজ হয়ে যায়। তো আবার এই যে মামলাটা এটাও কিন্তু আবার করা হয়েছে। তো এই মামলাতে প্রধানত যে বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে মামলাটা করা হয়েছে সেটা হলো সুপ্রিম কোর্টের যে ডিএলএড ভার্সেস বিএড যে মামলা রায়, তো সেই রায়টা কবে থেকে কার্যকরী হবে। তো দেখো, এই বিষয়টা অবশ্যই একটা দ্বিধাদ্বন্দ্ব অনেকের মধ্যেই রয়েছে, কবে থেকে কি হবে। তো সেই বিষয়টা এখন যেটা মনে করা হচ্ছে, এই যে আমাদের রাজ্যে যে 11,765 ভ্যাকেন্সির এগেন্সে যে রিক্রুটমেন্ট, তো এই রিক্রুটমেন্টে বিএডরা থাকতে পারবে কিনা, তো সেই বিষয়টা কিন্তু আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে আজকের যে জাজমেন্ট, এই জাজমেন্টের পরে। কারণ যদি 11ই আগস্ট থেকে হয়, এই জাজমেন্টটা যদি লাগু হয়, তবুও কিন্তু বিএডরা 11,765 যে ভ্যাকেন্সি, এর এগেন্সে যে রিক্রুটমেন্ট চলছে এটাতে কিন্তু পার্টিসিপেট করতে পারছে না। আচ্ছা, আরেকটা তথ্য আমি যেটা দিয়ে রাখি, ইতিপূর্বেও আমি আমার ভিডিওগুলোতে আমি উল্লেখ করেছি। তো দেখো, দুটো জিনিস রয়েছে এর আগে। এনসিটি যে সার্কুলার জারি করেছিল বিএডরা প্রাথমিকে যোগ্য, সেটা কিন্তু 2018 সালে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা রয়েছে, এই যে এনসিটির এই সার্কুলারটাকে একেবারে আনকনস্টিটিউশনাল অর্থাৎ অসাংবিধানিক বলে ঘোষণা করে, সেটা রাজস্থান হাইকোর্ট, সেটা কিন্তু 2021 সালে, খুব সম্ভবত নভেম্বর মাসের শেষের দিকে। তাহলে এই যে ডেটগুলো রয়েছে, তো এই ডেটগুলোর মধ্যে কোনটা থেকে বাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখো, সবথেকে বেশি সম্ভাবনা যেটা রয়েছে 2018 সাল, যেদিন থেকে সার্কুলারটা জারি হয়েছিল, তো সেদিন থেকে বাদ হওয়ার সম্ভাবনা কম রয়েছে। আমরা যেটা জানি, ইতিপূর্বে যেসব কনস্টিটিউশনাল যে বেঞ্চ সুপ্রিম কোর্টে বসে 5 বিচারপতির, এর আগেও আমি এই বিষয়ে ভিডিও দিয়েছি। তো সেই 5 বিচারপতির যে কনস্টিটিউশনাল বেঞ্চ, তো সেখান থেকে যেটা জানা গিয়েছিল যে কোনো একটা নিয়ম, তো সেটা যদি জারি হয় এবং সেটা জারি হওয়ার পরে মানে সর্বপ্রথম যেদিন সেই আইনটাকে অসাংবিধানিক ঘোষণা করবে যে কোনো কোর্ট, সেদিন থেকেই কিন্তু এটা একেবারে অবৈধ। তাহলে দেখা যাচ্ছে 2018 সালে বিএডদেরকে যেহেতু আনা হয়েছিল প্রাথমিকে, আর সেটা ছিল 2018 সাল, কিন্তু তারপরে রাজস্থান হাইকোর্ট যেহেতু এটাকে অসাংবিধানিক ঘোষণা করে, সেটা 2021 সাল। তাহলে মনে করা হচ্ছে 2021 সাল থেকেই, এবং যে নভেম্বর মাস, তো তখন থেকেই কিন্তু খুব সম্ভবত এই যে বিএডরা বাদ হতে চলেছে। তো যেটাই হোক না কেন, আমি যদি 2022-এর যে রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 11,765 ভ্যাকেন্সির এগেন্সে, তো বিএডরা কিন্তু কোনোভাবেই এখানে থাকতে পারছে না। তো যাই হোক, আর একটা বিষয় যেটা আমি বলতে চাইবো, তো দেখো, এই যে ক্লারিফিকেশন কেসটা, এটা কিন্তু সাধারণত রেজিস্ট্রার কোর্টের যে এর আগে একটু আমি বলে নিই, কোনো একটা কেস যখন হয়, তো সেটা কিন্তু সবার আগে রেজিস্ট্রার কোর্ট আছে, তো রেজিস্ট্রার কোর্ট থেকে কিন্তু এটা আগে অ্যাকসেপ্ট হয়, রেজিস্ট্রার কোর্ট এটাকে অ্যাকসেপ্ট করে। কিন্তু এর আগে ক্লারিফিকেশন কেস সেটা কিন্তু রেজিস্ট্রার কোর্ট থেকে কিন্তু ডিসপোজ করা হয়েছিল। ওই রেজিস্ট্রার কোর্টের সেই ডিসপোজ হওয়া কেসটার এগেন্সে, তো সেটাকে একেবারে সামনে রেখেই কিন্তু পুনরায় এই কেসটা করা হয়েছিল। তো আশা করা যায় এটারও কিন্তু ভবিষ্যৎ খুব একটা ভালো হবে বলে মনে হয় না। আশা করা যায় আজকেই জাজমেন্ট পুরো চলে আসবে। ইভেন কেসটা খুব বেশি শুনবেন কিনা তারও ঠিক নেই। তো যাই হোক, এটার উপর অনেক কিছু নির্ভর করছে, অনেকের জানার ইচ্ছা কবে থেকে রায়টা লাগু হবে। তো আশা করা যায় আজকের পরেই কিন্তু বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া ঐতিহাসিক মন্তব্য, খুবই তাৎপর্যপূর্ণ মন্তব্য ইতিপূর্বে আমরা দেখেছিলাম মহামান্য বিচারপতি অনিরুদ্ধ বোস। তো তিনিও কিন্তু বলেছিলেন 11ই আগস্টের পর থেকে কোনো বিএড প্রাথমিকে আর চাকরি পাবে না। তো এই বিষয়গুলো রয়েছে, তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আচ্ছা, এরপরে রয়েছে দেখো, এটা এছাড়া আমরা যেটা শুনছি বিভিন্ন গ্রুপে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, যে বিএডরা একেবারে সুপার সিনিয়র, বড় বড় 3 জন সুপার সিনিয়র অ্যাডভোকেট তারা নামাচ্ছেন। তো দেখো,
এটাতে কিন্তু খুব বেশি কোনো ভিত্তি নেই এই কথাগুলোতে। তো যেটুকু খবর রয়েছে বিএডরা কিন্তু সেরকম এত বড় কোনো সিনিয়র অ্যাডভোকেট কিন্তু সেই অর্থে তারা নামাচ্ছেন না, একটা ভীতি সৃষ্টি করার চেষ্টা করছেন ডিএলএডদের মধ্যে, কারণ তারা বুঝতে পেরেছেন যে তাদের সেই অর্থে আর কিছু নেই। তো তারা কিছুটা ভয় দেখানোর চেষ্টা তারা করছেন। তো আমার মনে হয় যারা ডিএলএড রয়েছে অবশ্যই তারা একেবারে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, ভয় পাওয়ার সেরকম কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। তো যাই হোক, তো সেরকম কোনো বিষয় নেই। এছাড়া অভিষেক মনু সিংভি উনি খুব বড় মাপের একজন লয়ার যিনি রয়েছেন সুপ্রিম কোর্টে। তো যেটুকু শোনা যাচ্ছিলো ওনাকেও হয়তো নামাচ্ছেন, তবে যেটুকু খবর ওনাকে কিন্তু নামানো হচ্ছে না। আচ্ছা, এরপরে যেটা বলবো যে 23 জেলা 2017 সালে টেট পাস প্রার্থীদের যে 23 জেলা, তো 23 জেলা থেকে কে থাকছেন। তো যেহেতু কেসটা পশ্চিমবঙ্গের অর্ণব ঘোষের কেসটা, তো সেক্ষেত্রে অবশ্যই পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু দেওয়া হবে লয়ার। তো যেটুকু খবর রয়েছে পশ্চিমবঙ্গ থেকে 23 জেলার পক্ষ থেকে দুজন প্রার্থী, সলিল মাহান্দিদা এছাড়া সাদেক বিশ্বাসদা, তো তারা কিন্তু পৌঁছে গেছেন সুপ্রিম কোর্টে গতকালই। তো যেটুকু বোঝা যাচ্ছে তো তারা কিন্তু যে মীনাক্ষী অরোরা যে ম্যাম, মানে উকিল, তো তাকে কিন্তু ইতিমধ্যে ঠিক করা হয়েছে। তো উনি 23 জেলার হয়ে লড়বেন, অর্থাৎ ডিএলএডদের হয়ে লড়বেন পশ্চিমবঙ্গ থেকে। তো যাই হোক, তো সেই বিষয়গুলো আমি কিন্তু আলোচনা করলাম। তো যে কোনো দিক থেকেই হোক না কেন, এটুকু আমি বলবো, ডিএলএডদের পাল্লা কিন্তু অনেক ভারী, ডিএলএডটা কিন্তু অনেকটা বেশি এগিয়ে আছে। তো বন্ধুরা, এখনকার মতো এ পর্যন্তই। এরপরে বিকাল 3টের সময় শুনানি রয়েছে, তো সেখানে কি উঠে আসছে তো সেটা কিন্তু আমি অবশ্যই জানাবো। তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে, আশা করছি অথেন্টিক খবর পাবে। তো বন্ধুরা, ধন্যবাদ।